ক্লাস 12 থার্ড সেমিস্টার হিস্ট্রি। আজকে তোমাদের ইউনিট 2 এর চ্যাপ্টার 1 এর সেকেন্ড ক্লাস, অর্থাৎ ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। আগের ক্লাসে আমরা উপনিবেশবাদ কী, সাম্রাজ্যবাদ কী এটার কনসেপ্ট ক্লিয়ার করেছি। আজকে কিন্তু এশিয়া মহাদেশের ঔপনিবেশিক শাসনের প্রসার সম্বন্ধে আলোচনা করব। তার আগে বলে দিই, পঞ্চদশ শতকের সাম্রাজ্য বিস্তারের সূচনাকালে তখন কিন্তু সামুদ্রিক অভিযানের দিক থেকে সর্বাধিক সাফল্য অর্জন করেছিল দুটি দেশ, এক পর্তুগাল এবং স্পেন। এবার এই যে পর্তুগাল এবং স্পেন, এরা কিন্তু নির্দিষ্ট এলাকা দখল বা এলাকা অভিযানের নিয়ে এদের মধ্যে কিন্তু বিরোধ সৃষ্টি হয়। পর্তুগাল বলে আমি পূর্ব দিকে যাব, তো স্পেনও বলে আমি পূর্ব দিকে যাব, তো এদের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা বিরোধিতা, তীব্র একটা বিরোধিতা সৃষ্টি হয়। তো এই বিরোধের মীমাংসার জন্য বা এই বিরোধটা যাতে দূর হয় সেই জন্য পোপ ষষ্ঠ আলেকজান্ডার বলের নির্দেশনামা কবে হয়েছিল? বুলের নির্দেশনামা কবে স্বাক্ষরিত হয়েছিল? 1493 খ্রিস্টাব্দে বুলের নির্দেশনামা দ্বারা কিন্তু স্পেনের সামুদ্রিক অভিযানের এলাকা নির্দিষ্ট করে দেয়। কিন্তু এক্ষেত্রে আবার পর্তুগাল আপত্তি জানায়। এবার শেষ পর্যন্ত এই উভয় দেশের মধ্যে টরডিসিলাসের চুক্তি স্বাক্ষরিত হয়, যেটা 1494 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির মাধ্যমে কিন্তু ঠিক করা হয় যে আটলান্টিক মহাসাগরের পূর্ব দিক, ওই দিকটাতে পর্তুগাল অভিযানে যাবে এবং পশ্চিম দিকে স্পেন নৌ অভিযান শুরু করবে। অর্থাৎ পূর্ব দিকে যাবে পর্তুগাল, পশ্চিম দিকে যাবে স্পেন। ওকে, এই যে বুলের সন্ধি বা বুলের নির্দেশনামা, তাছাড়া টরডিসিলাসের চুক্তি, এগুলো কিন্তু আগের ক্লাসে কোয়েশ্চেন আমি আলোচনা করেছিলাম। দেখবে কোয়েশ্চেনে না ওই টরডিসিলাসের যে চুক্তিটা রয়েছে ওখানে হয়তো বানান ভুল আছে একটু, ওটা টরডিসিলাস হবে। ওকে, এবার আজকে যেটা আলোচনার বিষয়, এশিয়া মহাদেশে ঔপনিবেশিক শাসনের প্রভাব। এশিয়া মহাদেশের উপনিবেশ বিস্তার বলতে আমরা এটাই বুঝবো যে নেপাল, ব্রহ্মদেশ, আফগানিস্তান, সিংহল এবং দক্ষিণ পূর্ব এশিয়া যদি বলে তাহলে সেক্ষেত্রে ইন্দোনেশিয়া, মালয়, ইন্দোচীন, শ্যামদেশ, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ উপনিবেশ স্থাপনকেই বোঝানো হচ্ছে। এবার এশিয়া মহাদেশের উপনিবেশ বলতে এটাকে তিনটি ভাগে আমরা ভাগ করতে পারি। ভারত এবং তার সন্নিহিত অঞ্চল এক, 2 নম্বর হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, আর 3 নম্বর হচ্ছে প্রাচ্য এশিয়ার প্রাচ্য যেটা। এবার প্রাচ্য যেটা সেটাকে আবার দুই ভাগে ভাগ করছি, মধ্যপ্রাচ্য এবং দূরপ্রাচ্য। মধ্যপ্রাচ্য বলতেই পারস্য এটাকে বোঝাচ্ছে, দূরপ্রাচ্য মিন্স জাপান, চীন, এগুলো। নেক্সট, ভারত ও তার সন্নিহিত অঞ্চলে উপনিবেশ বিস্তার। এবার ভারতে কারা কারা এসেছিল এটা যদি আমরা মনে রাখতে চাই তাহলে শর্ট একটা ফর্ম রয়েছে, শর্ট ফর্ম PDBA। পি মিন্স পর্তুগিজ, ডি মিন্স ডাচ বা ওলন্দাজ, বি মিন্স ব্রিটেন, আর এফ ফ্রান্স, ওকে, বা ফরাসি। এবার ভারত এশিয়ার কোন দিকে পড়ছে? ভারত এশিয়ার যদি আমরা এদিকটা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তাহলে ভারত কিন্তু এই পোর্শনটা মানে কিন্তু এই দক্ষিণ পূর্ব দিকে পড়ছে। ওকে, আর যদি অ্যাকচুয়াল বলতে চাও তাহলে দক্ষিণ দিকে। সেই অনুযায়ী দক্ষিণ এশিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র হলো ভারত। খ্রিস্টীয় অষ্টাদশ শতকে ভারতে ব্রিটিশ উপনিবেশ স্থাপিত হয়। এবার সাম্রাজ্যবাদের যুগে ভারতের নিকটবর্তী ও প্রতিবেশী অন্যান্য যেসব রাষ্ট্রে উপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলোর মধ্যে নেপাল, ব্রহ্মদেশ, আফগানিস্তান, সিংহল এগুলো রয়েছে। অর্থাৎ প্রথমে ভারত, তারপর নেপাল, ব্রহ্মদেশ, আফগানিস্তান, সিংহল, এগুলোতেও কিন্তু ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের পশ্চিমটা দেখো, যদি এখানে হয় তাহলে পূর্ব দিকে কার আসার কথা ছিল? পর্তুগিজ নাবিকদের, তাই না? আর পশ্চিম দিকে কারা যাবে? স্পেন। তাহলে পূর্ব দিকে পর্তুগিজ নাবিক, সেই অনুযায়ী পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা তিনি কিন্তু 1498 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন। সেখানকার যিনি হিন্দু রাজা জামোরিন তাকে সম্বর্ধনা জানান। এবার ভাস্কো দা গামা যখন ভারতে চলে আসছে, ভাস্কো দা গামা ভারতে আগমনের একটা পথ আবিষ্কার করছে, যে ইউরোপ থেকে ভারতে কিভাবে আমি আসতে পারবো, একটা পথ কিন্তু আবিষ্কার করে দিচ্ছে। তো পথ বলতে সড়ক পথ নয়, ওকে, তখনকার যুগে জলপথেই সর্বেসর্বা ছিল। তো ভাস্কো দা গামার ভারতে আগমনের ফলে ইউরোপীয়রা ভারতে আসার একটা জলপথের কথা জানতে পারে। এবার এরপর থেকে কিন্তু ভাস্কো দা গামা তো প্রথম এসেছিল, এবার ভাস্কো দা গামার পরে জলপথ যেহেতু জানতে পেরে যাচ্ছে, সেহেতু এর পর কিন্তু ইউরোপের বিভিন্ন দেশগুলো ভারতে
আসতে থাকে। যেমন পর্তুগিজের পরে এসেছিল ওলন্দাজ বা ডাচ, তারপরে ইংরেজ, তারপরে ফরাসি, তারপরে দিনেমারেরা, এই সমস্ত বিভিন্ন দেশগুলো কিন্তু আসতে থাকে একের পরে। তো দেখে নিই, প্রথমে যিনি এসেছিল ভাস্কো দা গামা, পর্তুগিজ নাবিক ছিলেন। 1494 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। পর্তুগিজদের বাণিজ্য কুটি যেগুলো কোচিন, গোয়া, তাছাড়া মুম্বাই, দিউ, সালসেট, বেসিন, হুগলি, এগুলো। এবার 1600 খ্রিস্টাব্দে ওলন্দাজ আসছে। ওলন্দাজ মানে হল্যান্ডের অধিবাসী যারা। তো হল্যান্ডের অধিবাসীদেরকে বলা হয় ওলন্দাজ। ওকে, এদের বাণিজ্য কুটিগুলি উপনিবেশ যেগুলো মছলিপত্তনম, পুলিকট, কোচিন, নৈগাপত্তনম, চুচুড়াটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। তাছাড়া পাটালি, কাশিমবাজার, এগুলো কাশিমবাজারটাও দাগ দিয়ে রাখবে। এবার আবার 1600 খ্রিস্টাব্দেই কিন্তু ওলন্দাজের সাথে কারা এসেছিল, ব্রিটিশরাও এসেছিল। 1600 খ্রিস্টাব্দ সালটা খুবই ইম্পর্টেন্ট। তো ব্রিটিশরা এসেছিল, এদের প্রধান বন্দর যেটা ছিল সুরাট বন্দর, 1613 খ্রিস্টাব্দ। তাছাড়া আগ্রা, আহমেদনগর, ব্রোচ, মাদ্রাজ, কলকাতা, এগুলো। এবার 1664 খ্রিস্টাব্দে এই ব্রিটিশ এবং ফরাসি এই দুটো কিন্তু ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট। 1664 খ্রিস্টাব্দে আসছে কারা, ফরাসিরা। এদের বাণিজ্য কুটি কোথায় কোথায় ছিল, সুরাট, মছলিপত্তনম, পন্ডিচেরি, কারিকল, মাহে আর চন্দননগরটা ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট। এবার সে নেপাল। নেপালের অবস্থান তাহলে কোথায়, উত্তর হিমালয়ের কোলে কিন্তু নেপাল অবস্থিত। এবার এই যে নেপালকে কিন্তু অষ্টাদশ শতকে গোর্খা উপজাতি কিন্তু জয় করে নিয়েছিল, গোর্খা উপজাতি, এবং সেখানে একটি শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। এবং তাদের রাজা ছিলেন পৃথ্বীনারায়ণ। ওনার নেতৃত্বে নেপালের রাজ্য বিস্তারের চেষ্টা কিন্তু চলতে থাকে। ঠিক এই সময় লর্ড কর্নওয়ালিস পার্কপ্যাট্রিক নামক একজন জৈনিক ব্রিটিশ প্রতিনিধিকে কিন্তু নেপালে পাঠিয়ে নেপালের সাথে একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্যোগ নিয়েছিল, কিন্তু তা সফল হয়নি। নেপাল তাতে রাজি হয়নি। সেই জন্য 1814 খ্রিস্টাব্দে নেপালের গোর্খা নেতা অমর সিং থাপা, এটা রাজা হবে না, নেতা, গোর্খা নেতা অমর সিং থাপা বাটোয়াল এবং সেওরাজ দখল করে নেয়। এই যে এই দখলের ঘটনাটিকে কেন্দ্র করেই ইঙ্গো নেপাল যুদ্ধ শুরু হয়। কত খ্রিস্টাব্দে, 1814 থেকে 1816 খ্রিস্টাব্দ। এবং এই যুদ্ধে গোর্খা বাহিনী পরাজিত হলে নেপাল 1816 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সগৌলির সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। সগৌলির সন্ধি কত খ্রিস্টাব্দ, 1816 খ্রিস্টাব্দে। এবং এই সন্ধির মাধ্যমেই সিকিম, সিমলা, মুসৌরি, নৈনিতাল, আলমোড়া প্রভৃতি পার্বত্য অঞ্চল সহ বর্তমান যে কুমায়ুন এবং গাড়োয়াল জেলা রয়েছে সেগুলো কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যায়। এবার আসি ব্রহ্মদেশ। ভারতের পূর্ব সীমান্তে অবস্থিত ব্রহ্মদেশের বর্তমান নাম কিন্তু মায়ানমার। এর রাজা ছিলেন আলমপোয়া। ইনি দক্ষিণ ব্রহ্ম বা পেগু ও ইরাবতী অঞ্চল জয় করে এক শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। পরবর্তীকালে ব্রহ্মদেশের রাজা বোদাপোয়া এবং পাগিডোয়া 1779 খ্রিস্টাব্দ থেকে 1813 খ্রিস্টাব্দের মধ্যে সাম্রাজ্যের ব্যাপক প্রসার ঘটান। এবং তারপরে ইংরেজরা যখন সেই খবরটা জানতে পারলো, ইংরেজরা কিন্তু ব্রহ্মদেশে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে নেয়, যে আমাদেরকে এবার ঔপনিবেশিক শাসন মানে উপনিবেশ বানাতে হবে কাকে, ব্রহ্মদেশ তথা মায়ানমারকে। সেই উদ্দেশ্যে কিন্তু ইংরেজরা প্রথম ইঙ্গো ব্রহ্ম যুদ্ধ যেটা হয়েছিল 1824 থেকে 26-এর মধ্যে, এবং এই যুদ্ধে ব্রহ্মদেশের রাজা পাগিডোয়া ইনি কিন্তু পরাজিত হন। এবং এরপর ইংরেজ সেনাপতি ক্যাম্পবেল ব্রহ্মদেশের রেঙ্গুন এবং প্রোম অধিকার করে নেয়। এবং শেষ পর্যন্ত ব্রহ্মদেশে মানে ব্রহ্মরাজা যিনি ছিলেন ইয়ান্দাবুর সন্ধি 1826 খ্রিস্টাব্দে স্বাক্ষরে কিন্তু বাধ্য হয়েছিলেন। তাহলে এই সন্ধির ফলে কি হয়, ব্রহ্মরাজ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ এনাকে দিতে হয়। মানে ব্রহ্মরাজ ইংরেজদেরকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছিল। যুদ্ধটা কারা ঘোষণা করেছিল, ইংরেজরা, কিন্তু ক্ষতিপূরণ কাদেরকে দিতে হচ্ছে, যেহেতু রাজা হেরে যাচ্ছে তো রাজাকে কিন্তু 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছিল ইংরেজকে এই সন্ধির মাধ্যমে, ইয়ান্দাবুর সন্ধির মাধ্যমে। তাছাড়া এই যে কোম্পানি এ কিন্তু আরাকান এবং টেনাসিরেম বলে একটা জায়গা আছে, সেই দুটো জায়গা কিন্তু দখল করে নেয়। তাছাড়া ব্রহ্মদেশে বা মায়ানমারে বিভিন্ন বাণিজ্যিক সুবিধা লাভ করে কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপর নেক্সট আছে দ্বিতীয় ইঙ্গো ব্রহ্ম যুদ্ধ। টোটাল 3টা যুদ্ধ হয়েছিল, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। দ্বিতীয়টা কত খ্রিস্টাব্দে হয়েছিল, 1852। এবং এই যুদ্ধেও কিন্তু রাজা ইংরেজদের কাছে পরাজিত হয়েছিলেন। এর ফলে ব্রহ্মদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। মানে পুরো অঞ্চলটাতেই প্রায় ব্রিটিশ, অনেকটাই, প্রায় 80% ব্রিটিশদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এবং লর্ড ডালহৌসি, পেগু, দক্ষিণ ব্রহ্ম, এগুলো কিন্তু পুরো জায়গাটিকেই ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে নেয়। এবার তৃতীয় ইঙ্গো ব্রহ্মযুদ্ধ। ব্রিটিশ সরকার তৃতীয় ইঙ্গো ব্রহ্মযুদ্ধে কত সালে হয়েছিল, 1885 থেকে
86 খ্রিস্টাব্দের মধ্যে পুরো ব্রহ্মদেশকে কিন্তু পরাজিত করে, এবং ব্রহ্মদেশের মানে যেটা অবশিষ্ট অংশ ছিল 20%, ওটাকেও কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে নেয়। অর্থাৎ 100% কিন্তু পুরো ব্রহ্মদেশটাই হয়ে গেল ব্রিটিশদের উপনিবেশ। এবার আফগানিস্তান, এই যে আফগানিস্তান, ব্রিটিশরা দেখলো যে আফগানিস্তানকে যদি আমরা দখল করতে পারি তাহলে কিন্তু সমস্ত বাধা আমরা অতিক্রম করে নেব, কেননা আফগানিস্তানের পাশেই কিন্তু তার প্রতিবেশী একটা রাষ্ট্র, বড় একটি রাষ্ট্র রয়েছে, কোনটি? রাশিয়া। এবার রাশিয়া যদি ভারতকে নিজের উপনিবেশ বানাতে চায় বা পরিকল্পনা করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইংরেজদের টেকা মুশকিল হয়ে যাবে। সেই জন্য ইংরেজরা কী করলো, প্রথমেই আফগানিস্তানকে আক্রমণ করে নিল। সেই অনুযায়ী প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ কত সালে? 1839 থেকে 42 খ্রিস্টাব্দ। ইংরেজরা বিশেষ কিন্তু তখন সুবিধা লাভ করতে পারেনি, এবং দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধে তখন কিন্তু লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে আফগানিস্তান আক্রমণ করলে দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধের 1878 থেকে 80 খ্রিস্টাব্দে সূচনা হয়েছে, এবং যুদ্ধে পরাজিত হয়ে আফগানের আমির শের আলী তিনি কিন্তু রাশিয়ায় পালিয়ে যান। যেহেতু মানে আফগানিস্তানের যে প্রতিবেশী রাষ্ট্র রাশিয়া, আমির আলী কিন্তু কোথায়? রাশিয়ায় পালিয়ে যান, এবং তার যে পুত্র ইয়াকুব খানকে যখন ইংরেজরা পেল, ইয়াকুব খানের সাথে কিন্তু তখন গন্ডমার্কের সন্ধি স্বাক্ষরিত করল। কত খ্রিস্টাব্দে? 1879 খ্রিস্টাব্দে। এবার এসছে সিংহল হচ্ছে সপ্তদশ শতকের মাঝামাঝি সময় থেকে ভারতের দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থিত সিংহল বা শ্রীলঙ্কায় ডাচ বা ওলন্দাজ ওদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু 1796 সালে তারা সিংহল ত্যাগ করতে বাধ্য হয়। আবার 1802 সালে কি হচ্ছে, অ্যামিয়েন্সের সন্ধির দ্বারা সিংহল ইংল্যান্ডের অধিকারে চলে আসে, এবং ইংরেজরা এখানে সর্বপ্রথম চা ও রাবারের চাষ শুরু করেছিল। সিংহল খুব শীঘ্রই ব্রিটিশদের অন্যতম একটা প্রধান কাঁচামাল রপ্তানিকারক দেশে পরিণত হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।